নমস্কার। আজকে কমপ্লিট বেসিক ট্রেডিং সিস্টেমটাকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিভাবে প্রতিটা কম্পোনেন্টকে আমি পরপর ডিটেল আলোচনা করছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং সেগুলোকে প্রতিটা জিনিসকে, প্রতিটা অ্যানালাইসিসকে আপনারা নোট করবেন। নোট করার পর যদি কোনো প্রশ্ন থাকে তবেই করবেন। আগে ভিডিওটা দেখবেন, প্রতিটা জিনিসকে আপনি নোট করবেন। নোট করার পর যদি কোনো রকম ডাউট থাকে সেক্ষেত্রে আপনি আমাকে বলুন, আমি অবশ্যই সেটাকে ক্লিয়ার করব। কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং নোট করবেন। নোট করার আগে বা ভিডিওটা দেখার আগেই প্রশ্ন করবেন না, কারণ অনেকেই এগিয়ে আছে আবার কেউ কেউ পিছিয়ে আছে। যারা নতুন তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু যারা প্রথম থেকে আমার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তারা কিন্তু এইসব ব্যাপারে অনেকটাই অভ্যস্ত হয়ে উঠেছেন। তাহলে শুরু করছি, ভালো করে নোট করুন। যারা পুরনো আছেন, অনেক দিন ধরেই আমার ভিডিওগুলো দেখছেন, আমার সাথে ডিসকাস করছেন, তো তারা যদি পারেন আবার নতুন করে নোট করতে পারেন, খুব ভালো হবে। কারণ একটা কমপ্লিট একটা ফরম্যাট দরকার না? আজকে আপনি ভিডিওটা দেখছেন, মাথায় রেখে দিচ্ছেন, খুব ভালো কথা। ভবিষ্যতে কিন্তু এটা থাকবে না মাথাতে। যখন আমি অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে বলবো, তখন কিন্তু এইসব জিনিসগুলো এতটা ডিসকাস হবে না। তখন এই জিনিসগুলো যদি আপনি ঠিকমতো, ঠিক সময়, ঠিক জায়গাতে অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে কিন্তু এর কোনো মূল্য থাকবে না। তাহলে প্রতিটা জিনিসই এখানে ইম্পর্টেন্ট। কোনো জিনিসকে অ্যাভয়েড করা মানেই হচ্ছে আপনি সেই জায়গাটা স্কিপ করে গেলেন। আর যেহেতু চার্ট প্রতিদিন নতুন কিছু তৈরি করে, সেহেতু আপনাকে সেই হিসাবে অ্যাডজাস্ট হতে হবে। তাই প্রত্যেকটা জিনিসকে আপনার মূল্য দিতে হবে। প্রতিটা জিনিসকে আপনি সময় মতন করে সেটাকে নোট করুন, নোট করে সেটাকে বারবার স্টাডি করুন। দরকার পড়লে এই ভিডিওটাকে সেভ করে নিন, সেভ করে রিপিট করুন, বারবার দেখুন। দেখুন এখানে সিম্পল ওয়েতে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি সবসময়। এর উপর কোনো সিম্পল নেই। স্টক মার্কেটে এর থেকে সিম্পলেস্ট ওয়ে আমার মনে হয় নেই। এর পরে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো অনেক বেশি কঠিন। দেখুন, শুধুমাত্র বেসিক ট্রেডিং সিস্টেমের উপরে বেস করে শুধুমাত্র ইন্ট্রাডে সাপোর্ট কনফার্মেশন আর ইন্ট্রাডে রেজিস্ট্যান্স কনফার্মেশন আর ট্র্যাপিং ক্যান্ডেল নিয়ে আপনি যদি ট্রেড করে সাকসেস পান, সেটা সত্যিকারের একটা সৌভাগ্য। কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু এটা হবে না। আজকে মার্কেট আপনার সঙ্গে আছে, ফেভারে আছে, তাই আপনি প্রফিট করবেন। কালকে মার্কেট আপনার এগেনস্টে যাবে, হঠাৎ করে একটা রিভার্সাল এলো, সেক্ষেত্রে আপনি কীভাবে ম্যানেজ করবেন? পারবেন না সেক্ষেত্রে। সুতরাং আহ, এই যে ট্রেডিং সিস্টেমটা, এই সিস্টেমটা টোটালি ডিপেন্ড করছে আপনি কতটা শিখতে পারছেন, কতটা অ্যাপ্লাই করতে পারছেন। দেখবেন, যখন আপনি কমপ্লিট জিনিসটা শিখে গেছেন, তারপরে যখন লাইভ মার্কেটে ট্রেড করবেন, তখন কিন্তু অনেক জায়গায় আপনার প্রবলেম আসবে। প্রবলেম মানে হচ্ছে আপনি পুরোনো জিনিসগুলোকে ওই লাইভ মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন না। এর কারণ কি? আপনার প্র্যাকটিসের অভাব। ঠিক আছে? তো এই প্র্যাকটিসটা রেগুলার করতে হবে। রেগুলার করতে করতে আপনি অটোমেটিক বুঝতে পারবেন কোনটাকে ট্র্যাপিং ক্যান্ডেল বলছে, কোনটাকে ইন্ট্রাডে সাপোর্ট বলছে, কোনটাকে ইন্ট্রাডে রেজিস্ট্যান্স বলছে। সুতরাং প্রতিটা জিনিস যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, ঠিক ততটাই আপনার জন্য ভালো। তো প্র্যাকটিসের উপরেই মার্কেটে কেউ কিছু করতে পারবে না, আমি এটা আপনাকে বলে দিই। এর কোনো শর্টকাট রাস্তা নেই। শর্টকাট যদি বলেন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে গেলে আপনাকে বেসিকটা জানা দরকার। বেসিক যদি না জানেন, কোনো স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করে সাকসেস পাবেন না, এটা একদম ধরে নিন। এর বাইরে যদি কেউ সাকসেস পেয়ে থাকেন, আমি বলবো সে খুবই লাকি। তো স্টক মার্কেট সম্পূর্ণ শেখার বিষয় এবং সেটাকে সঠিক জায়গায় অ্যাপ্লাই করার জন্য আপনাকে সেই রকমভাবে নিজেকে তৈরি করতে হবে। তার জন্য যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করা দরকার। প্র্যাকটিস বাদে আপনি এই মার্কেটে কখনো সাকসেস হতে পারবেন না। প্রতিটা জিনিসকে ইম্পর্টেন্ট দিন। আমি যে কটা লার্নিং ভিডিও এখন অবধি দিয়েছি, প্রত্যেকটা ভিডিওই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা। আমি ক্যান্ডেলস্টিক নিয়ে এত ভিডিও বানানোর কারণ কি? প্রতিটা ক্যান্ডেল কিছু না কিছু একটা ইম্পর্টেন্স রাখে। শুধুমাত্র আপনি ইন্ট্রাডে সাপোর্ট কনফার্মেশন, ট্রেন্ড অ্যানালাইসিস, ট্র্যাপিং ক্যান্ডেল এসব করে কি আপনি সাকসেস পেতে পারেন? তাহলে তো সবাই এই মার্কেটে আসতো, তাই না? আজকে মার্কেট আপনার ফেভারে আছে বলে সবসময় থাকবে এমনটা কখনো ধরে নেবেন না। মার্কেট যে কোনো সময়, যে কোনো মুহূর্তে রিভার্স করতেই পারে। আপনার ট্রেডের এগেনস্টে রিভার্স করতেই পারে। সুতরাং আপনাকে সেই হিসাবে নিজেকে তৈরি করতে হবে। আর তার জন্য দরকার প্র্যাকটিস, দরকার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস। কিন্তু গত 15 দিন এই একটা জিনিসে আটকে থাকলে কিন্তু হবে না। একদম সিম্পল জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন না। অনেকে বুঝতে পেরেছেন, কয়েকজনের অসুবিধা হচ্ছে এবং যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। তারা এইসব ব্যাপারে একদম নতুন। তাদেরকে আমি বলছি না। কিন্তু যারা পুরনো আছেন তারা কেন ধরতে পারছেন না এই সিম্পল জিনিসটাকে? আচ্ছা, এবার আমি টপিকে আসি। পুরো কমপ্লিট ভিডিওটা আমি তৈরি করছি, দেখুন। এখানে নতুনত্ব আমি কিছু অ্যাপ্লাই করিনি। যেটা আপনাদেরকে বলেছি সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করছি এবং প্রতিটা জিনিসকে আমি ডিটেল আলোচনা করছি।
তো বেসিক ট্রেডিং সিস্টেমের প্রথম যে কথাটি সেটা হলো ট্রেন্ড অ্যানালাইসিস। আপনাকে স্টকটার মধ্যে কি ট্রেন্ড আছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, সেটা আপনাকে আগে অ্যানালাইসিস করে নিতে হবে। আপ ট্রেন্ডে থাকলে আমরা কি করব, বাই করার চেষ্টা করব, বাইং অপরচুনিটি খোঁজার চেষ্টা করব। নোট করবেন, আপ ট্রেন্ডে যখন কোনো স্টক থাকবে তখন আমরা কি করার চেষ্টা করব, তখন আমরা বাইং অপরচুনিটি খোঁজার চেষ্টা করব। যখন কোনো স্টক ডাউন ট্রেন্ডে থাকবে তখন আমরা কি করব, তখন আমরা সেল করার চেষ্টা করব। আপ ট্রেন্ডিং স্টক সেক্ষেত্রে আমরা বাই করব এবং ডাউন ট্রেন্ডিং স্টকের ক্ষেত্রে আমরা সেল করব। এবার আপনি ট্রেন্ড অ্যানালাইসিস কীভাবে করবেন, যে ওটা একটা আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড স্টক? সিম্পল একটা মুভিং অ্যাভারেজ ব্যবহার করবেন। সেটা 9 ইএমএ হতে পারে যদি আপনি কনজারভেটিভ টাইপের হয়ে থাকেন, মানে হচ্ছে আপনি খুব সন্তর্পণে ট্রেড নিতে চান, সেক্ষেত্রে আপনি 9 ইএমএ নিতে পারেন। আবার যিনি একটু বড় স্টপ লস নিয়ে মার্কেটের ভোলাটিলিটিটাকে বেশ ভালো কাজে লাগাতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। তাদের জন্য 20 ইএমএটা খুব ভালো একটা ইন্ডিকেটর। তো 20 ইএমএ এটাকে ব্যবহার করে আপনি ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারেন। তো এর আগে আমি ট্রেন্ড অ্যানালাইসিস করার জন্য আমি ট্রেন্ড লাইন ড্র দেখিয়েছিলাম, সেটা অনেকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। আমি সে বিষয়ে আর যাচ্ছি না। আপনি সিম্পল ইএমএটাকে ব্যবহার করবেন। ইএমএ 9 শুধুমাত্র যারা কনজারভেটিভ তাদের জন্য, ইএমএ 20 যারা একটু এক্সপার্টলি মার্কেটে ট্রেড করতে চান তাদের ক্ষেত্রে, মানে অ্যাগ্রেসিভ এন্ট্রি করতে চান তাদের ক্ষেত্রে, এক্ষেত্রে একটু আপনার স্টপ লসটা একটু বড় হবে, কিন্তু প্রফিটটাও সেরকম বড় হবে। যাই হোক, ট্রেন্ড অ্যানালাইসিস করার জন্য আমি প্রথমে কি অ্যাপ্লাই করছি দেখুন। আমি মনে করি এই মুহূর্তে আপনারা অনেকেই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট সম্পর্কে একটু অবহিত হয়ে গেছেন, মানে জেনে গেছেন। আমি তাই ইএমএ 9কে ইউজ না করে ইএমএ 20কে ইউজ করছি। ইএমএ 20কে ইউজ করে আমি পুরো বিষয়টাকে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আমি কি করব, ইএমএ 20কে অ্যাপ্লাই করলাম। দেখুন ইএমএ 20 কীভাবে অ্যাপ্লাই করবেন। প্রথম কথা হচ্ছে এখানে ইন্ডিকেটার সেকশানে এসে ইন্ডিকেটার্স বলে লেখা আছে, দেখবেন ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম বা যে কোনো অ্যাপের প্ল্যাটফর্ম আপনি দেখতে পাবেন এখানে ইন্ডিকেটার্স বলে একটা অপশান থাকে। ইন্ডিকেটার্সে আসার পর এখানে কি করবেন, ইএমএ টাইপ করবেন, ইএমএ টাইপ করবেন। এখানে কী দেখাচ্ছে, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটাকে অ্যাপ্লাই করলেন, এটাকে কেটে দিন। 20 ইএমএ আগে সিলেকশন করা ছিল, যাই হোক এখানে দেখুন ইএমএ 9 বাই ডিফল্ট দেখাচ্ছে, এটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করে কি করব, লেংথটাকে চেঞ্জ করব, মানে এখানে 9 দিন করা আছে, আমি এটাকে 20 দিন করে দিলাম। 20 দিন করার মানে কি, 20 দিন এর যে একটা মুভিং অ্যাভারেজ, মানে প্রাইসের যে একটা অ্যাভারেজ 20 দিনের, সেটাকে বোঝাচ্ছে। 20 দিনের উপরে প্রাইস থাকলে সেটাকে আমি আপ ট্রেন্ড ধরবো। কখন ধরবো, যখন এই বডিটা কমপ্লিটলি উপরে ক্লোজিং দেবে। এই বডিটা যেন 20 ইএমএ পিরিয়ডকে কখনোই টাচ না করে, উইক টাচ করতে পারে কিন্তু বডি যেন কখনো কমপ্লিটলি এটাকে টাচ না করে। এই যে ইএমএ লাইনটা দেখতে পাচ্ছেন না, ইএমএ লাইনটাকে কখনো টাচ না করে। তার আগে আমি একটা কথা বলে দিই, সেটা হলো আপনারা যারা নোট করবেন অবশ্যই নোট করবেন সকলে। প্রথমে ট্রেন্ড অ্যানালাইসিস লিখবেন, প্রথমে উপরে লিখবেন বেসিক ট্রেডিং সিস্টেম, তারপর নিচে লিখবেন 4টি কম্পোনেন্ট, ট্রেন্ড অ্যানালাইসিস, ইন্ট্রাডে সাপোর্ট কনফার্মেশন, ইন্ট্রাডে রেজিস্ট্যান্স কনফার্মেশন এবং ট্র্যাপিং ক্যান্ডেল। তো এই 4টি পয়েন্ট লেখার পর আপনি প্রথমে চার্টে এসে কি অ্যাপ্লাই করবেন, ট্রেন্ড অ্যানালাইসিস। ট্রেন্ড অ্যানালাইসিস করার জন্য আপনাকে কি করতে হবে, ইএমএ 20 পিরিয়ডকে আপনি অ্যাপ্লাই করবেন। আমি দেখালাম কীভাবে 20 করলাম এটা। তো এটাকে 20 করার পর এবার আপনাকে দেখতে হবে যে কোন স্টকটা এই মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং দিল এবং বডিটা এই মুভিং অ্যাভারেজকে, দেখুন এখানে কিন্তু আমি কখনো বাইং করার কথা ভাববো না, বা এখানেও কিন্তু বাইং করার কথা ভাববো না, আবার এখানেও কিন্তু কখনো বাইং করার কথা, এখানে সেল করার কথা ভাববো, কারণ ইএমএ 20 এর নিচে আছে। এখানেও কিন্তু আমরা সেল করার কথা ভাববো, কিন্তু যখনই বডিটা টাচ করে গেল তখন কিন্তু আমরা ওটাকে অ্যাভয়েড করব। এর অর্থ কী, এর মানে কি, যখন 20 ইএমএ পিরিয়ডের বরাবর বডিটা টাচ করে না, তখন সেখানে আমরা কি পাই না, আমরা কোনো মোমেন্টাম পাবো না, ঠিকঠাক মতো কোনো মোমেন্টাম পাবো না, কারণ তখন মার্কেটটা সাইডওয়েজ বা স্টকটা সাইডওয়েজ চলে। তো সাইডওয়েজ স্টক নিয়ে তো আমাদের কোনো কাজ নেই, আমাদেরকে দরকার হচ্ছে মোমেন্টাম স্টক। মোমেন্টাম স্টক সেইগুলোতে আমরা পাবো যেগুলো মুভিং অ্যাভারেজের উপরে কমপ্লিটলি বডিটা ক্লোজিং দেবে বা নিচে। বাইংয়ের ক্ষেত্রে আমরা কি করব, ইএমএ 20 পিরিয়ডের উপরে যে বডিটা থাকবে ক্লোজিং, অবশ্যই এই বডিটা কখনোই, যেমন এখানে টাচ করে গেছে, এখানে টাচ করার অর্থ কী, টাচ করার অর্থ আমার কাছে এই মুহূর্তে ধরে নিতে হবে এটা সাইডওয়েজ মার্কেটে চলবে। দেখুন পরপর দুদিন কিন্তু সাইডওয়েজ গেছে, ঠিক আছে। তো আমি এই ক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করবো। আমরা কখন এটাকে অ্যাপ্লাই করব, আমরা অ্যাপ্লাই করব তখনই যখন মুভিং অ্যাভারেজের উপরে কোনো ক্যান্ডেলস্টিক ডেইলি টাইম ফ্রেমে ক্লোজিং দেবে। বডিটা কখনোই এই মুভিং অ্যাভারেজকে টাচ করবে না।
আবার সেল করার কথা কখন ভাববো? যখন মুভিং অ্যাভারেজের নিচে বডিটা ক্লোজিং দেবে। দেখুন এই ক্ষেত্রে কিন্তু আমি সেল করার অপরচুনিটি খুঁজবো, ঠিক আছে? যেহেতু মুভিং অ্যাভারেজের নিচে পুরো বডিটা, এই যে রেড বিয়ারিশ ক্যান্ডেলটা ক্লোজিং দিল, বডিটা নিচে আছে, উইকটা টাচ করুক, কোনো অসুবিধা নেই। উইকটা টাচ করা মানে কি, সেখান থেকে একটা রিজেকশন এলো, তাই না? ইএমএকে এখানে রেজিস্ট করলো প্রাইস, অর্থাৎ এখান থেকে একটা ভালো একটা, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা এই যে ক্যান্ডেলটা আমরা সবসময় মুভিং অ্যাভারেজের নিচে দেখব। মুভিং অ্যাভারেজের উপরে যখন বডি ক্লোজিং দেবে তখন আমরা কি করব, বাই করার কথা চিন্তা ভাবনা করব। এটা তো ট্রেন্ড অ্যানালাইসিস, একদম আশা করি এরপর আর আপনাদের কোনো ডাউট থাকবে না। বডিটা অবশ্যই মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে, তবেই আমরা বাই করার কথা ভাববো। যদি বডিটা নিচে ক্লোজিং দেয় সেক্ষেত্রে আমরা সেল করার কথা ভাববো। তো নেক্সট যে টপিকটা সেটা হলো ইন্ট্রাডে সাপোর্ট কনফার্মেশন এবং ইন্ট্রাডে রেজিস্ট্যান্স কনফার্মেশন। এই দুটো একসাথে আমরা এবার অ্যানালাইসিস করব। এবার আমি 5 মিনিট টাইম ফ্রেমে আসবো। 5 মিনিট টাইম ফ্রেমের ক্ষেত্রে আমরা এর আগে আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে স্টকটা আপ ট্রেন্ডে আছে। কীভাবে অ্যানালাইসিস করলাম? ট্রেন্ড অ্যানালাইসিস করলাম শুধুমাত্র 20 ইএমএ পিরিয়ডকে কাজে লাগিয়ে, ঠিক আছে? তো 20 ইএমএর উপরে থাকা মানে হচ্ছে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো, এবং 20 পিরিয়ডের নিচে থাকা মানে হচ্ছে আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো। তো এটা তো আমার কাছে কনফার্ম হয়ে গেল যে স্টকটা আপ ট্রেন্ডে আছে। তাহলে আমাকে কি করতে হবে? এবার তাহলে আমাকে ইন্ট্রাডে সাপোর্ট এবং ইন্ট্রাডে রেজিস্ট্যান্সকে বের করতে হবে। ইন্ট্রাডে কথার অর্থ কী? এটা ইন্ট্রাডে কথার অর্থ হচ্ছে আজকে ধরুন 9:15 বাজে এই মুহূর্তে, তাহলে ইন্ট্রাডে শুরু হলো এই 9:15-তে। এরপরে সারাদিন যেটা চলবে সেটা হচ্ছে ইন্ট্রাডে, মানে একদিনের মধ্যে যা হচ্ছে সেই পুরো বিষয়টা হচ্ছে ইন্ট্রাডে, ঠিক আছে? তো আগের দিন কি হলো সেটা আমার জানার দরকার নেই, এই মুহূর্তে জানার দরকার নেই, পরে অবশ্যই জানতে হবে। এখন জানার দরকার নেই। ইন্ট্রাডে কথার অর্থ হচ্ছে ওই দিনের জন্য যা হবে সেটাকে আমি ইন্ট্রাডের মধ্যে ধরবো। তো ইন্ট্রাডে আমি বেসিক ট্রেডিং সিস্টেমের দুটো কম্পোনেন্টের কথা বলেছি, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ট্রাডে সাপোর্ট এবং ইন্ট্রাডে রেজিস্ট্যান্স। এবার এই দুটোকে আমি কিভাবে বের করার চেষ্টা করব? দেখুন, আমি প্রথমে বলি, আমার কাছে এখানে দুটো ইনফরমেশান আছে। আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা এখন অ্যাপ্লাই করব না। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কী আছে, কোন ক্যান্ডেল আছে, বিয়ারিশ আর বুলিশ, এই দুটো ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ্রিন বডি মানে হলো সেটা আমি বুলিশ ধরবো, রেড বডি ক্যান্ডেল মানে হচ্ছে সেটাকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল ধরবো। তো বুলিশ আর বিয়ারিশ এই দুটো আমরা মোটামুটি চিনতে পারি, এটা নিয়ে কারো কোনো আশা করি ডাউট থাকবে না। বুলিশ ক্যান্ডেল মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল মানে হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। এই দুটো ইনফরমেশন আর ভলিউম বারটাকে আপনাকে বুঝতে হবে, কোনটা ইনক্রিজিং ভলিউম আর কোনটাকে ডিক্রিজিং ভলিউম। ভলিউমে আসার আগে আমি আপনাকে বলি, আমরা বেসিক ট্রেডিং সিস্টেম অনুসারে প্রথম ক্যান্ডেলটাকে অ্যাভয়েড করব। অ্যাভয়েড কী কারণে করব? অ্যাভয়েড করব এই কারণে যে প্রথম ক্যান্ডেলের আগে কি হয়েছে সেটা আমার কাছে যেহেতু কোনো ইম্পর্টেন্স নয়, তাহলে আমার কাছে এই ক্যান্ডেলের তো গুরুত্ব থাকার কথা নয়। এই ক্যান্ডেলটা কী কারণে গুরুত্ব রাখে না? এই ক্যান্ডেলের মধ্যে সারা ওয়ার্ল্ডে একসাথে টেক মাহিন্দ্রাতে কী হচ্ছে, বাইং সেলিং সবই হচ্ছে, কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে ভোলাটিলিটি সব থেকে বেশি থাকে। এর কারণ কি? যারা বিটিএসটি ট্রেড নেয় তারা এখানে এক্সিট করে, বা যারা প্রফিট বুকিং করে তাদের জন্য এখানে এই ক্যান্ডেলের মধ্যে অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, এবং এই ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলের সাথে এর কোনো লিঙ্ক আপ থাকে না। ওভারনাইট কী হয়েছে তার এফেক্টটা এই ক্যান্ডেলে আমরা দেখতে পাই। ওভারনাইট কোনো নিউজ থাকলে তারও এফেক্ট এই ক্যান্ডেলের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে এই ক্যান্ডেলটা যথেষ্ট গুরুত্ব রাখে, কিন্তু সেই ক্যান্ডেলটা গুরুত্ব রাখলেও আমি এই মুহূর্তে বেসিক ট্রেডিং সিস্টেম অনুসারে এটাকে আমি গুরুত্বহীন মনে করব। কিন্তু গুরুত্বহীন মনে করলেও এটা কিন্তু ইন্ট্রাডে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। এটা রেড হতে পারে, গ্রিন হতে পারে, কালার ম্যাটার করে না, কিন্তু এটা ইন্ট্রাডে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে একই ক্যান্ডেলে হতে পারে, আবার আলাদা ক্যান্ডেলও হতে পারে। কিন্তু এক্ষেত্রে আপনি সাপোর্ট কনফার্মেশন হিসাবে লোটাকে ধরতে পারেন, রেজিস্ট্যান্স কনফার্মেশন হিসাবে হাইটাকে ধরতে পারেন। একই ক্যান্ডেলে হাই এবং লোটাকে আমরা ইন্ট্রাডে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে ধরতে পারি যদি আমাদের ক্রাইটেরিয়া ম্যাচ করে। পরবর্তী যে ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি পরপর ম্যাচ করে তাহলে আমি এটাকে ধরে নিতে পারি, ঠিক আছে? তো অসুবিধা নেই, এটাকে বাদ দিয়ে পরেরটাকে ধরবো সেটা নয়। 9:15 থেকে যখন আমার ক্যান্ডেল ফরমেশন শুরু হলো তখন থেকে আমরা এই ক্যান্ডেলটাকে ইম্পর্টেন্ট দিতে পারি, কিন্তু ইম্পর্টেন্ট দিতে গেলে পরের ক্যান্ডেলগুলোকে আমাকে অ্যানালাইসিস করতে হবে। এই ক্যান্ডেলটার লোটা আমি সাপোর্ট হিসাবে ধরবো কিনা সেটা পরবর্তী ক্যান্ডেলগুলোর উপর ডিপেন্ড করবে, বা এই ক্যান্ডেলের হাইটা রেজিস্ট্যান্স হিসাবে ধরবো কিনা তা পরবর্তী ক্যান্ডেলগুলোর উপরে ডিপেন্ড করছে। তাহলে এই মুহূর্তে এই ক্যান্ডেলকে আমি গুরুত্ব দিচ্ছি না, কিন্তু কখন গুরুত্ব দেবো? যখন বাকি ক্যান্ডেলগুলো আমি অ্যানালাইসিস করতে শুরু করব, ঠিক আছে? তখন আমরা এই প্রথম ক্যান্ডেলটাকে গুরুত্ব দেবো। যাই হোক, এবার আসি ভলিউমের ব্যাপারে। ভলিউম আমি প্রায়ই একটা কথা বলি,
ইনক্রিজিং ভলিউম কথার অর্থ হচ্ছে, আমি তো দেখছি 5 মিনিট টাইম ফ্রেম, এখানে টাইম ফ্রেমটা দেখবেন ভালোভাবে, ইন্ট্রাডের জন্য 5 মিনিট টাইম ফ্রেম দেখছেন এখানে, খুব ভালো কথা। কিন্তু আমি প্রায় একটা কথা বলি যে ইনক্রিজিং ভলিউম কথার অর্থ হচ্ছে, ধরুন আমি পরপর দুটো ক্যান্ডেল বারকে, ভলিউম বারকে আমি কম্পেয়ার করব, দুটো ভলিউম বারকে আমি পরপর কম্পেয়ার করব। প্রথম ভলিউমটার সাথে দ্বিতীয় ভলিউমটা যদি বেশি থাকে তাহলে সেটাকে আমি ইনক্রিজিং ভলিউম বলবো। সেটা রেড হোক বা গ্রিন হোক, কালার ম্যাটার করে না। মনে রাখবেন, ভলিউম যখন আমি অ্যানালাইসিস করব তখন কালার ম্যাটার করে না। ঠিক আছে, তাহলে আমি ভলিউমটাকে এখানে চেঞ্জ করে দিতে পারি, সবটাকে আমি রেড করে দিই, পুরো ভলিউমটা। এবার দেখুন এখানে তো কোনো প্রবলেম নেই, ভলিউম আপনি রেড বা গ্রিন যাই হোক কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ভলিউমটা যাই হোক, কালার ম্যাটার করে না, কিন্তু ভলিউম কত ভলিউম আছে সেটা ম্যাটার করে। ধরুন এইখানে যখন ভলিউমটা কমছে তখন এটা আমার কাছে ম্যাটার করে না, যখন ভলিউমটা বাড়ছে, দেখুন এই যে ভলিউম বারটা দেখতে পাচ্ছেন, এটা 5 মিনিটের মধ্যে কতগুলো শেয়ার এক্সচেঞ্জ হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করছে এই ভলিউম বারটা। এই ভলিউম বারটার থেকে এই ভলিউম বারটা কি বেশি? তো এই ভলিউম বারটা তো বেশি না, তাহলে এই ভলিউম বারের থেকে এই ভলিউম বার যেহেতু বেশি, সেহেতু আমি এটাকে কি বলবো, ইনক্রিজিং ভলিউম। সেটা রেড হোক গ্রিন হোক আমার কাছে কোনো ম্যাটার করে না। আবার দেখুন এই যে ভলিউম বারটা, এর তুলনায় এই ভলিউম বারটা আবার কি বেশি, তো মানে এখানে যে পরিমাণ শেয়ার এক্সচেঞ্জ হয়েছে তার তুলনায় এই 5 মিনিট আরও বেশি শেয়ার এক্সচেঞ্জ হলো, তার তুলনায় আবার এই 5 মিনিট টাইম ফ্রেমে এই যে অনেক বেশি শেয়ার এক্সচেঞ্জ হলো, তারপর দেখুন হঠাৎ করে আবার নিচে নেমে গেল। নেমে গেলে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট রাখে না, কিন্তু বেড়ে গেলে আমার কাছে ইম্পর্টেন্ট রাখে। বেড়ে গেলে কেন ইম্পর্টেন্ট আমার কাছে? বেড়ে গেলে এই কারণে ইম্পর্টেন্ট, কারণ মার্কেটে তখন পার্টিসিপেন্ট অনেক বেড়ে গেল, মানে বেশি পরিমাণে শেয়ার এক্সচেঞ্জ হচ্ছে। এর কারণ কী হতে পারে? বিভিন্ন কারণ হতে পারে, কোনো গুড নিউজ ব্যাড নিউজ যাই হোক, একটা কিছু তো হবেই। তাহলে যখন প্রাইসের ভলিউমটা বাড়ছে, কোনো স্টকের ভলিউমটা বাড়ছে, তার মানে কোনো একটা কারণ তো অবশ্যই আছে। ভলিউম কখন ডিক্রিজ করে? যখন মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তাই না? মানুষ কখন পার্টিসিপেট করে? যখন ইন্টারেস্ট বৃদ্ধি পায়। আবার ইন্টারেস্ট যখন কমে যায় তখন কি ভলিউমটা, মানে মানুষের আগ্রহটা কমে গেল, তো তারা কি শেয়ার বেচাকেনার মধ্যে আর আসতে চাইছে না, তাহলে ভলিউমটা ডিক্রিজ হবে, তাই না? নর্মাল কনসেপ্ট কি বলে, কোনো একটা মার্কেটে যখন কোনো কিছু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল হয়, মানুষের চাহিদা অনেকটা কম থাকে, সেক্ষেত্রে মানুষ তো ভিড়টা কম করবে, তাই না? আবার যখন কোনো জিনিস খুব দরকারি জিনিস, তখন কি করবে মানুষ? অতিরিক্ত পরিমাণে কিনতে শুরু করবে। এইভাবেই ভলিউম আপ ডাউন করে। ভলিউমের সাথে প্রাইস কীভাবে ফ্ল্যাকচুয়েশন করে পরবর্তীকালে আমি ভিডিওতে বলবো, কিন্তু এই মুহূর্তে আপনি জেনে রাখবেন, আমার কাছে ইনক্রিজিং ভলিউম মানে হচ্ছে আগের যে 5 মিনিটের যে ভলিউম, তার থেকে বর্তমান 5 মিনিটের ভলিউম যদি বেশি হয়, তবেই আমি সেই ভলিউমটাকে গ্র্যান্ট করব। লাস্ট যে 5 মিনিট টাইম ফ্রেমের যে ভলিউমটা, মানে শেয়ারগুলো এক্সচেঞ্জ হচ্ছে, সেটা যদি আগের 5 মিনিটের তুলনায় বেশি হয়ে থাকে, তবেই আমার কাছে সেটা গুরুত্ব রাখে, আদারওয়াইজ কোনো গুরুত্ব রাখবে না। এবার এটা গেল ভলিউমের ব্যাপার। এবার ইনক্রিজিং ভলিউম বা ডিক্রিজিং ভলিউমের কোনো ইম্পর্টেন্স আমার কাছে নেই, তো ইনক্রিজিং ভলিউমটা ইম্পর্টেন্ট রাখে। ইনক্রিজিং ভলিউমটা আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখুন এখানে প্রথম যে 5 মিনিটের টাইম ফ্রেমের যে ক্যান্ডেলটা তৈরি হলো, এটা একটা, যাই তৈরি হোক, এটা আমি কি বললাম, গ্র্যান্ট করব না, তার পরের ক্যান্ডেলকে আমি অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো প্রথম আমি সাপোর্ট কনফার্মেশন এবং রেজিস্ট্যান্স কনফার্মেশন বের করব। ঠিক আছে, তো পরের ক্যান্ডেলটা দেখুন, প্রথম ক্যান্ডেলটাকে আমি অ্যাভয়েড করলাম, এখানে ভলিউম অনেক বেশি আছে, বলতেই পারেন যে এই ভলিউমের থেকে এই ভলিউমটা তো অনেক বেশি, তাহলে এটাকে কেন নেব না? এটা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটা আগের দিনের ভলিউম। আমি কি বলছি, ইন্ট্রাডের ক্ষেত্রে এটা তো আগের দিন, তো আগের দিনটাকে আমি কেন এখানে, ওভারনাইট কী হয়েছে আপনি কি জানেন, বা আমি কি জানি? সব খবর কি আমি পাচ্ছি? তাহলে এই ক্যান্ডেল, এই যে ওভারনাইট, এই যে গ্যাপটা, এই যে ওভারনাইট একটা ঘটনা, সারা রাত ধরে কি ঘটেছে সে সম্পর্কে আমার কাছে তো কোনো তথ্য নেই। তাহলে তার যে একটা এফেক্ট, সেটা এফেক্টটা কোন ক্যান্ডেলে? এই 5 মিনিট ক্যান্ডেলে পড়বে। তারপর কি একটা ইনঅ্যাক্টিভ ফেজ শুরু হবে, তার মানে তখন আবার মানুষের লেনদেনটা অনেকটা কম হবে। তারপর থেকে আমরা না হয় অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো প্রথম ক্যান্ডেলটাকে আমি অ্যাভয়েড করব, কিন্তু আরেকটা কথা বলেছি যে এটাকে ইন্ট্রাডে লো বা ইন্ট্রাডে হাই হিসাবে কিন্তু ডিনোট করতেই পারি, যদি পরবর্তী ক্যান্ডেল গুলোকে আমি যখন অ্যানালাইসিস করব ভলিউমের উপর বেস করে, তখন কিন্তু এটা ইন্ট্রাডে সাপোর্ট হতে পারে, ইন্ট্রাডে হাইও হতে পারে, সেটা ডিপেন্ড করবে। তাহলে আমি এবার অ্যানালাইসিস করি ক্যান্ডেল বাই ক্যান্ডেল। দেখুন পরের ক্যান্ডেলটা কি হলো, পরের ক্যান্ডেলটা একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করলো, কিন্তু আগের ভলিউম বার থেকে অনেকটাই কম। তাহলে এটাকে নেওয়ার, কমছে মানে কি, আমার কাছে ওটা কোনো গুরুত্ব রাখলো না। আমি কি বলেছি, শুধুমাত্র ইনক্রিজিং ভলিউম,
আগের ক্যান্ডেলের তুলনায় বর্তমান ক্যান্ডেলে যদি ইনক্রিজিং ভলিউম দেখতে পাই তবেই আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব, অন্যথায় কিন্তু আমরা করব না। তাহলে এই যে প্রথম ক্যান্ডেলটা তার পরের যে বারটা দেখতে পাচ্ছেন ভলিউম বারটা, সেই বার কিন্তু অনেকটাই ভলিউম কমে গেছে, তাহলে এটাকে আমার গ্র্যান্ট করার কোনো প্রশ্নই ওঠে না। তার পরেরটা দেখুন আবার ভলিউম কমে গেছে, হ্যাঁ, তাহলে এই ক্যান্ডেলটাও আমার কাছে গুরুত্ব রাখে না। তারপরের যে ক্যান্ডেলটা আছে তার ভলিউমটা দেখুন আরও কমে গেছে। এই যে একটা ফেজ, এটাকে আমরা বলি ইনঅ্যাক্টিভ ফেজ, অর্থাৎ এই সময় স্টক খুব কম কেনাবেচা হচ্ছে বা লেনদেনটা কম হচ্ছে। তারপর দেখুন হঠাৎ করে এই ক্যান্ডেলে গিয়ে ভলিউমটা ইনক্রিজ হয়ে গেল। এটা কি একটা বুলিশ ক্যান্ডেল? আমি কি বলেছি, শুধুমাত্র বুলিশ আর বিয়ারিশ ক্যান্ডেল চিনতে পারলেই হলো, আর কোনো ক্যান্ডেল আর কিছু চেনার দরকার নেই। তাহলে এই যে ভলিউম বারটা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ভালো করে ফলো করবেন। এই ক্যান্ডেলটাতে দেখুন আগের যে ভলিউমটা ছিল তার তুলনায় ভলিউমটা কিন্তু বেড়ে গেল। আর এটা কি ফরমেশন করলো? একটা বুলিশ ক্যান্ডেল ফরমেশন করলো। তো এর আগে তো এরকমটা আমি দেখতে পাইনি যে ইনক্রিজিং ভলিউম এর আগের ক্যান্ডেলগুলোতে কি আপনি দেখতে পেয়েছেন? দেখতে পাননি। তাহলে এই ক্যান্ডেলে গিয়ে আমি ইনক্রিজিং ভলিউম দেখতে পেলাম আগের যে 5 মিনিটের ভলিউম ছিল তার থেকে বেশি। ঠিক আছে, আগের যে 5 মিনিটের ভলিউম ছিল তার থেকে বেশি, তাই এই ক্যান্ডেলটা আমার কাছে ইম্পর্টেন্ট। আবার এই ক্যান্ডেলটা কি একটা বুলিশ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল যখন আমি দেখতে পেলাম তখন আমি কি করব, সেই মুহূর্তে আগের মুহূর্তে সব থেকে লোয়েস্ট যে পয়েন্ট, সেই পয়েন্টকে আমি ইন্ট্রাডে সাপোর্ট হিসাবে ধরবো। এর আগে এতগুলো সময় আপনি পেরিয়ে এসেছেন, তো তার মধ্যে সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা? এটা হতে পারে না, এটা হতে পারে না। লোয়েস্ট প্রাইস পয়েন্ট হলো এইটা। তো এই প্রাইস পয়েন্টটাকে আমরা ডিনোট করলাম। এই প্রাইস পয়েন্টটাকে আমরা কি করলাম? ডিনোট করলাম, নোট করলাম যে এটা আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ এখানে এই ক্যান্ডেলে গিয়ে আমি ইনক্রিজিং ভলিউমে বাইং পেয়েছি। তাহলে এই ক্যান্ডেলটা আমার কাছে ইম্পর্টেন্ট এবং এটা একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে বা গ্রিন ক্যান্ডেল। তাহলে বুলিশ বা গ্রিন ক্যান্ডেল তৈরি করার অর্থ কী? কোথাও না কোথাও আমি একটা সাপোর্ট পেয়েছি। তো সেই মুহূর্তে সাপোর্ট কোথায়? তো সাপোর্টটাকে আমি ডিনোট করব ইন্ট্রাডে লো হিসাবে। ইন্ট্রাডে লো সেই মুহূর্তে কোথায়? ইন্ট্রাডে লো। এর আগে সব থেকে লোয়েস্ট পয়েন্ট তো এটা নয়, মানে কোনো ক্যান্ডেলের লোটাই তো ইন্ট্রাডে লো হবে, কিন্তু এই ক্যান্ডেলের লোটা কি ইন্ট্রাডে লো? এটা কি না, এইটা হচ্ছে ইন্ট্রাডে লো। তো এটাকে আমি ইন্ট্রাডে সাপোর্ট হিসাবে বা ইন্ট্রাডে লো হিসাবে ধরে নেব। আর সাপোর্ট কনফার্মেশন কোন ক্যান্ডেলটা আমাকে দিল? সাপোর্ট কনফার্মেশন এই ক্যান্ডেলটা দিল। এই ক্যান্ডেলটা আমাকে সাপোর্ট কনফার্মেশন দিল। এই গেল সাপোর্ট কনফার্মেশন। পরের ক্যান্ডেলে আসুন, দেখুন ভলিউমটা কিন্তু কমে গেছে। রেড ক্যান্ডেল তৈরি করলো বা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করলো, কিন্তু ভলিউমটা কমে গেছে। পরের ক্যান্ডেলে কিন্তু দেখুন ভলিউমটা আবার বেড়ে গেল, কিন্তু এক্ষেত্রে কি গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। কিন্তু এটা তো সাপোর্ট কনফার্মেশন হবে না। আমি যে প্রথম ক্যান্ডেলটা পাচ্ছি সেটাই সাপোর্ট কনফার্মেশন হবে। যদি লোটাকে ব্রেক করে দিত, তারপরে আমাকে আবার নতুন করে সাপোর্ট কনফার্মেশন বের করতে হতো। যদি এই ক্যান্ডেল বা এই ক্যান্ডেল এই লোটাকে ব্রেক করে দিত, তাহলে কি হতো? আমাকে নতুন করে আবার সাপোর্ট কনফার্মেশন বা ইন্ট্রাডে লো বা ইন্ট্রাডে সাপোর্ট কনফার্মেশন ক্যান্ডেল বের করতে হতো এবং ইন্ট্রাডে সাপোর্ট কনফার্মেশন সেটাকে ডিনোট করতে হতো। ঠিক আছে, তো পরের ক্যান্ডেলটা দেখুন। এই ক্যান্ডেলে কি দেখতে পাচ্ছেন? এই ক্যান্ডেলে ইনক্রিজিং ভলিউমে সেলিং দেখতে পাচ্ছেন। আগের যে ভলিউম তার তুলনায় এই ভলিউমটা কিন্তু বেড়ে গেল, এবং এটা কি ইনক্রিজিং আগের ভলিউম থেকে এই ভলিউমটা বেড়ে যাওয়া মানে কি? এটাকে আমরা কি বলবো? ইনক্রিজিং ভলিউম। তাহলে ইনক্রিজিং ভলিউম এই ক্যান্ডেলটাতে আমরা পাওয়ার পর আমার কাছে কি কনফার্ম হয়ে গেল? আমার কাছে ইন্ট্রাডে হাই বা রেজিস্ট্যান্স কনফার্ম হয়ে গেল। কি বললাম? ইন্ট্রাডে হাই বা রেজিস্ট্যান্স কনফার্মেশন হয়ে গেল। তো ইন্ট্রাডে হাই এটাকে কেন নোট করলাম? কারণ দেখুন এই ক্যান্ডেলের উপরে কিন্তু এই ক্যান্ডেলের হাইটা আছে, এই ক্যান্ডেলের উপরে এই ক্যান্ডেলটা আছে, সুতরাং এটাকে আমি নেব না। ইন্ট্রাডে হাই মানে হচ্ছে সেই মুহূর্তে, এটা হচ্ছে আপনার 9:50 মিনিটের আগে পর্যন্ত সব থেকে হাইয়েস্ট যে প্রাইস পয়েন্ট, সেটাকে আমরা ইন্ট্রাডে হাই বলবো। সেই প্রাইস পয়েন্টটাকে আমরা ইন্ট্রাডে হাই বলবো। এটা গেল সাপোর্ট কনফার্মেশন, রেজিস্ট্যান্স কনফার্মেশন। এই বিষয়ে আমি আরেকটা ইনফরমেশন আপনাকে দিই। সেটা হলো, ধরুন এই ক্যান্ডেলটাতে যদি ইন্ট্রাডে হাই তৈরি হতো, এই ক্যান্ডেলটাতে যদি ইন্ট্রাডে বা একটা বড় একটা উইক তৈরি করলো, ধরুন এরকম একটা উইক তৈরি করলো, তাহলে কি এই ক্যান্ডেলটা তখনকার সময় ইন্ট্রাডে হাই হয়ে গেল? তাহলে আপনার উচিত এখানে প্লেস করা, তাই তো? কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হবে না। যে ক্যান্ডেল ইনক্রিজিং ভলিউমে ইন্ট্রাডে হাই তৈরি করছে, সেই ক্যান্ডেলকে আমি নেব না। তাহলে আমাকে কি করতে হবে? পরবর্তী ক্যান্ডেল খুঁজতে হবে। তাহলে পরে ইনক্রিজিং ভলিউমে সেলিং কোথায় পাচ্ছি? এখানে পাচ্ছি না, এখানে এই ক্যান্ডেলে গিয়ে আমি ইনক্রিজিং ভলিউমে সেলিং পেলাম। তাহলে এটাকে আমি তখন অ্যাকসেপ্ট করব। এই অবধি ক্লিয়ার কিনা
বলবেন অবশ্যই। এরপর আমার কাজটা কি? এরপর কাজ হচ্ছে ট্র্যাপিং ক্যান্ডেলকে খুঁজে বের করা। আমি যেহেতু বাই করার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে যেহেতু ট্রেন্ড অ্যানালাইসিস অনুসারে স্টকটি আপ ট্রেন্ডে আছে, তাহলে আমাকে কি করতে হবে? বাইং অপরচুনিটি খুঁজতে হবে। বাইং অপরচুনিটি খুঁজতে গেলে আমাকে কি বের করতে হবে? আমাকে ট্র্যাপিং ক্যান্ডেল খুঁজতে হবে। ট্র্যাপিং ক্যান্ডেল কী জিনিস? ট্র্যাপিং ক্যান্ডেল হলো সেই ক্যান্ডেল যে ক্যান্ডেলে ইনক্রিজিং ভলিউমে সেলিং হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা সেলার্স ট্র্যাপিং ক্যান্ডেল বলবো। সেলার্স ট্র্যাপিং ক্যান্ডেল কীরকম রঙের হবে, এটা তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেলার্স ট্র্যাপিং ক্যান্ডেল অবশ্যই রেড হতে হবে। সেলার্স ট্র্যাপিং ক্যান্ডেল বাই করার সময় আমরা সেলার্স ট্র্যাপিং ক্যান্ডেল খুঁজবো, আর সেল করার সময় আমরা বায়ার্স ট্র্যাপিং ক্যান্ডেল খুঁজবো। বাই করার সময় সেলার্স ট্র্যাপিং ক্যান্ডেল খুঁজবো এবং সেল করার সময় আমরা বায়ার্স ট্র্যাপিং ক্যান্ডেল খুঁজবো। সেলার্স ট্র্যাপিং ক্যান্ডেল কোনটাকে বলবো? দেখুন, ইন্ট্রাডে হাই কনফার্মেশন হয়ে গেছে, ইন্ট্রাডে লো কনফার্মেশন হয়ে গেছে। এরপর আমাকে খুঁজতে হবে কি? ইনক্রিজিং ভলিউমে সেলিং কোথায় আছে। ইনক্রিজিং ভলিউমে এই ক্যান্ডেলে আমি ইনক্রিজিং ভলিউমে সেলিং পেলাম। ঠিক আছে, ইনক্রিজিং ভলিউমে এই ক্যান্ডেলে আমি সেলিং পেলাম। তাহলে এই ক্যান্ডেলের হাই ব্রেক করলে আমি কি নেব? এটাকে আমি কি বলছি? এটাকে আমি বলছি ট্র্যাপিং ক্যান্ডেল। ট্র্যাপিং ক্যান্ডেল কেন বলছি? আমার কাছে সাপোর্ট কনফার্মেশন এই ক্যান্ডেলে কনফার্ম হয়ে গেল। এই ক্যান্ডেলে আমার কাছে কি কনফার্ম হলো? ইন্ট্রাডে হাই কনফার্মেশন হয়ে গেল বা রেজিস্ট্যান্স কনফার্মেশন হয়ে গেল। এবার আমার কাছে ট্রেন্ড অ্যানালাইসিস অনুসারে বাইং করব সেই তথ্য আছে। তাহলে আমাকে সেলার্স ট্র্যাপিং ক্যান্ডেল খুঁজতে হবে। সেলার্স ট্র্যাপিং ক্যান্ডেল কী জিনিস? যে ক্যান্ডেলটি সাপোর্ট কনফার্মেশন এবং রেজিস্ট্যান্স কনফার্মেশনের পর ইনক্রিজিং ভলিউমে সেলিং হবে। ইনক্রিজিং ভলিউমে দেখুন, এই যে ক্যান্ডেলের যে ভলিউমটা, এই ক্যান্ডেলের ভলিউমটা কমে গেছে আগের ক্যান্ডেলের তুলনায়। তাহলে এই ক্যান্ডেলটাকে তো আমি সেলার্স ট্র্যাপিং ক্যান্ডেল বলতে পারি না। এই ক্যান্ডেলের যে ভলিউমটা আগের ক্যান্ডেলের তুলনায় দেখুন ভলিউমটা বেড়ে গেছে, তাহলে এটাকে আমি সেলার্স ট্র্যাপিং ক্যান্ডেল বলবো। আমার লজিক অনুসারে এটা তাহলে আমার কাছে কি হলো? সেলার্স ট্র্যাপিং ক্যান্ডেল। কিন্তু এর হাইটা কি পরের ক্যান্ডেল ব্রেক করলো? করতে পারেনি। তারপরের ক্যান্ডেল আমি দুটো ক্যান্ডেলকে নেব। দুটো ক্যান্ডেলের মধ্যে যদি হাইটা ব্রেক করে তো এন্ট্রি নেব। যদি না হয় তাহলে আবার এই ট্র্যাপিং ক্যান্ডেলকে সাপোর্টের কাছাকাছি নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ট্র্যাপিং ক্যান্ডেলকে আমরা ট্রেল করব বা শিফট করব, নিচের দিকে শিফট করব। তারপরের ক্যান্ডেলে দেখুন ইনক্রিজিং ভলিউমে সেলিং দেখতে পাচ্ছি। তাহলে এই ক্যান্ডেলটা শিফট হয়ে এখানে এলো। এই ক্যান্ডেলে দেখুন ইনক্রিজিং ভলিউমে সেলিং পেলাম। এর হাই ব্রেক হলো। হাই ব্রেক হলে আমি কিন্তু এন্ট্রি পজিশন নেব। ঠিক আছে, তো এই ক্যান্ডেলে কিন্তু আমি দেখতে পাইনি যে এর হাই ব্রেক হয়েছে কিনা, হয়নি। তারপরে দেখুন ভলিউম কিন্তু আস্তে আস্তে কমছে। আবার এই ক্যান্ডেলে দেখুন ইনক্রিজিং ভলিউমে সেলিং হলো। তাহলে এই ক্যান্ডেলের হাই ব্রেক করার সাথে সাথে আমি কি করব? বাই করব। এই ক্যান্ডেলের হাই ব্রেক কিন্তু এখানে হয়ে গেছে, তাহলে আমি বাই করব। ঠিক আছে, এই ক্যান্ডেলের হাই ব্রেক করার সাথে সাথে বাই করব। এবার দেখা গেল যে বাই করা পর আপনি দেখলেন যে একটু নিচে চলে এলো, তারপরে আবার ট্র্যাপিং ক্যান্ডেল তৈরি করলো। তখন কিন্তু আবার নতুন করে পজিশন নিতে যাবেন না। হ্যাঁ, এখন দরকার নেই, সেটা পরে ডিসকাস করব। কেন এই ক্যান্ডেলের উপরেই আমি বাই করব এবং কখন করব না, সেটাও একটা কনসেপ্ট আছে, লজিক আছে। সেই ডিটেলটা এখন আলোচনা করব না। এই মুহূর্তে এইটুকু বোঝার চেষ্টা করুন। তো এটা যখন হাইটা ব্রেক করবে তখন আমরা কি করব? আমরা বাই পজিশন ক্রিয়েট করব। এটার হাই ব্রেক হওয়ার সাথে সাথে বাই পজিশন ক্রিয়েট করব। তো এখানে আমার এন্ট্রি হয়ে গেল। স্টপ লস ইন্ট্রাডে লো, স্টপ লস ইন্ট্রাডে লো, আর টার্গেট 1:2। 1:2 কথার অর্থ কি? এখানে যখন আপনি এন্ট্রি নিলেন, তাহলে স্টপ লস ইন্ট্রাডে লো বা সাপোর্ট, সেই সময়ের জন্য ইন্ট্রাডে সাপোর্ট, এবং টার্গেট 1:2। বেসিক ট্রেডিং সিস্টেমে 1:2 এই মুহূর্তে রাখবেন। পরে যখন অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমি ডিটেল আলোচনা করব, আপনারা যখন শিখতে পারবেন তখন কিন্তু 1:2 হবে না, সেটা 1:3 বা 1:4ও হতে পারে। হ্যাঁ, তখন টার্গেটটা কিন্তু অনেকটা বড় হবে। এই মুহূর্তে টার্গেটটা 1:2 রেখে এগোতে হবে। পরে যখন আমি আরও ডিটেল আলোচনা করব তখন আপনারা এটাকে 1:3, 1:4 করবেন। তার জন্য আরও বেশি ডিসকাশনের দরকার আছে এবং বেশি আরও কিছু আমি ইনপুট করব। তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে টার্গেটটা 1:2 খুবই কম হচ্ছে, 1:3 বা 1:4 হলে ঠিকঠাক হবে। যাই হোক, এই মুহূর্তে আমি এন্ট্রি নিলাম। তারপরে আমার আর কোনো কাজ নেই, স্টপ লস লাগাবো। স্টপ লস লাগিয়ে স্ক্রিন অফ করে দিলাম। আধ ঘন্টা পরে দেখব যে কোথায় আছে। সারাদিন দেখার দরকার নেই। যদি স্টপ লস হিট করে তো করে গেল। সবসময় যে আপনার টার্গেট হিট করবে তেমনটা নয়। আমি ব্যক্তিগতভাবে দেখেছি এটা ব্যাক টেস্ট করে, শুধুমাত্র ইন্ট্রাডে হাই এবং ইন্ট্রাডে লো এবং ট্র্যাপিং ক্যান্ডেল, এই তিনটে কম্পোনেন্টকে নিয়ে 7 থেকে 8টা ট্রেড, 10টার মধ্যে 7 থেকে 8টা ট্রেড সঠিক হয় 1:2 টার্গেট করলে। তো 2টো বা 3টে ট্রেড লস দেয়। এর কারণ হচ্ছে মার্কেট তো প্রতিদিন আপনার মতন চলবে না। মাঝে মধ্যে ব্যাড নিউজ আসে, গুড নিউজ আসে, সেক্ষেত্রে কিন্তু পুরো রিভার্স করে দেয়। সেক্ষেত্রে 2টো বা 3টে ট্রেড লস হয়, আমি দেখেছি এই জিনিসটা আমার ব্যাক টেস্টের ক্ষেত্রে। কিন্তু এটার সঙ্গে যদি আরও বেশি অ্যানালাইসিসকে আপনি অ্যাড করতে পারেন, যেগুলো পরবর্তীকালে বলবো,
তো সেক্ষেত্রে কিন্তু প্রফিটের সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। সেক্ষেত্রে আমি দেখেছি ৮ থেকে ৯টা ট্রেড ১০টার মধ্যে ঠিক হয়। কিন্তু তার আগে আপনাকে পুরো কনফার্ম হতে হবে। আপনাকে পুরো জিনিসটাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ? তারপরে আপনি যদি ট্রেডটা করেন তাহলে কিন্তু সম্ভাবনাটা অনেকটাই বেশি। 100% কোনো কিছু কাজ করে না স্টক মার্কেটে। আমি প্রথম থেকে বলে এসেছি যে টেকনিক্যাল অ্যানালাইসিস পুরোটা কিন্তু সায়েন্স নয়। এটা পুরো সায়েন্স নয়। এটা পার্শিয়ালি সায়েন্স বলা চলে। ধরুন 90% বা 95% সায়েন্স। আর 10% এই চার্ট যেটা তৈরি হচ্ছে না ওটা সাইকোলজির উপর তৈরি হয়। এটা আমার মতে, আমার ব্যক্তিগত মত বলে। কারোর সাথে আমার এটা ডিফারেন্স হতেই পারে। তো সেটা আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব যদি সে আমার সাথে ডিবেট করে। যাই হোক, ওসব পরের কথা। কিন্তু এই মুহূর্তে এই 4টে জিনিস আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস করা, খুব সিম্পল জিনিস, ইএমএকে কাজে লাগিয়ে করতে পারেন। ইন্ট্রাডে হাই অর্থাৎ রেজিস্ট্যান্স কনফার্মেশন ক্যান্ডেল বের করার পর ইন্ট্রাডে হাই বের করা, সাপোর্ট কনফার্মেশন ক্যান্ডেল বের করার পর আপনার সাপোর্টকে ড্র করা। এই দুটো জিনিস করার পর ট্র্যাপিং ক্যান্ডেল খুঁজতে হবে। যদি আপনি বাই করতে চান তাহলে আপনাকে কী করতে হবে? সেলার্স ট্র্যাপিং ক্যান্ডেল খুঁজতে হবে। যদি আপনি সেল করতে চান তাহলে আপনাকে কী করতে হবে? বায়ার ট্র্যাপিং ক্যান্ডেল খুঁজতে হবে। যাই হোক, এই অবধি আমি টোটালটা আপনাদের সাথে ডিসকাস করলাম। এবার আপনি আমাকে বলতে পারেন যে ট্র্যাপিং ক্যান্ডেলের গুরুত্বটা কী? এটা একটু আমি ডিটেল বলি। 2 মিনিট সময় নেব। 2 মিনিটের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ট্র্যাপিং ক্যান্ডেল, ট্র্যাপ কথার অর্থ কী? ফাঁদ। হ্যাঁ? যখন সেলাররা ট্র্যাপ হচ্ছে তখন বায়াররা সেই তারপরে কী করে? বায়াররাই তো ট্র্যাপ করে। বায়াররা যখন সেলারদের ট্র্যাপ করতে পারে, মানে ফাঁদে ফেলতে পারে, তারপরেই তো বাইং ট্রেন্ড শুরু হবে, তাই না? বাইং ট্রেন্ড কীভাবে শুরু হবে? ধরুন এই যে সেলার্স ট্র্যাপিং ক্যান্ডেল, এখানে যারা সেল করলো তারা ভেবেছিল প্রাইসকে অনেকটা নিচে নামাবে। কিন্তু দেখা গেল যে এখানে বায়াররা এন্ট্রি নিয়ে বাইং প্রেশার তৈরি করলো এবং এর যে রেজিস্ট্যান্স ছিল, এই ক্যান্ডেলের যে রেজিস্ট্যান্স বা এটার যে হাই ছিল, সেই হাইটাকে ব্রেক করলো এবং উপরে ক্লোজ দিল। তাহলে এরা যারা সেলার ছিল তারা কিন্তু ফেঁসে গেল। এদের স্টপ লসগুলো কোথায় থাকবে? স্টপ লসগুলো এই এরিয়াতে থাকবে। এই কনসেপ্টটা একটু হালকা নিয়ে রাখুন। কেন ইম্পর্টেন্ট? এদের স্টপ লসটা কিন্তু এই পজিশনে থাকবে। যখনই আপনি এখানে বাইং করলেন, আপনার মতন অনেকেই বাই করতে শুরু করবে। ঠিক আছে? কেন? এটা যে একটা সেলার্স ট্র্যাপিং ক্যান্ডেল বা এখানে যে সেলাররা ট্র্যাপ হলো, এটা সবার নজরে পড়ে গেছে যে এখানে সেলাররা ট্র্যাপ হয়ে গেছে। আর সেলারদের ট্র্যাপ করতে পারে বড় প্লেয়াররা। আপনি কিন্তু পারবো না। তাহলে বড় প্লেয়াররা যখন ইনভেস্ট করে তারা অনেক কিছু ভেবেই চিন্তাভাবনা করেই করে। তারপর যখন এখানে প্রাইসটা আসবে না, তখন দেখবেন একটা ভালো একটা আপসাইড মুভ দেখতে পাবেন। কারণ কি? এদের যে স্টপ লসগুলো এই এরিয়াতে পরপর থাকে। তাদের স্টপ লসগুলো পরপর হিট করতে থাকে এবং সেটাও একটা বাইং অর্ডার। স্টপ লস সেলার্সদের যে স্টপ লস সেটা কিন্তু বাইং অর্ডার। তাহলে সেগুলো বাই হতে থাকবে। বাই হওয়া মানে কি? মার্কেট উপরের দিকে যাবে। ঠিক আছে? আর যখন আপনি কোনো স্টক সেল করবেন, সেল করার অর্থ কি? আপনার স্টপ লসটা তখন কী হবে? বাই অর্ডার হবে। বা আপনি যখন বাই করবেন তখন তার স্টপ লসটা, ধরুন আপনি এখানে বাই করলেন এই পজিশনে। বাই করার পর আপনার স্টপ লসটা কোথায়? এখানে। যখন প্রাইসটা এই পজিশনে আসবে তখন কি হবে? তখন কিন্তু আপনার স্টপ লস হিট করবে। স্টপ লস হিট করা মানে কি? আপনার কিন্তু বাইং অর্ডার আছে। তার মানে স্টপ লসটা হচ্ছে সেল অর্ডার। আপনার মতো অনেকেরই সেল অর্ডার কিন্তু এই পজিশনে আছে। যখনই সেল অর্ডারটা ট্রিগার করবে তখন কিন্তু দেখবেন মার্কেট হু করে নিচে নামবে। এই হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ? তো এর ডিটেল কনসেপ্ট আমি পরে ট্র্যাপিং ক্যান্ডেলের পার্ট 1 আমি বলেছি হালকা পাতলা। পরের ট্র্যাপিং ক্যান্ডেল পার্ট 2 তে যখন আমি আলোচনা করব তখন দেখবেন আরও অনেক কিছু আপনার কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কোনো আর প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। আশা করি এবার বোঝাতে পারছি আপনাদেরকে। বারবার বলবো, ভিডিওটা দেখুন, দেখার পর নোট করুন। নোট করার পর সেটা চার্টে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার পর যদি কোনো রকম প্রবলেম হয় আবার নতুন করে ভিডিওটা দেখুন। কারণ এর উপরেই ডিপেন্ড করে কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ভর করবে। যতদিন আপনি আমার সাথে আছেন, আমার সাথে যুক্ত থাকবেন। ঠিক আছে? ধন্যবাদ।